প্যাসেজের যে প্যারাগ্রাফটা থাকে প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা ইজ আ টপিক সেন্টেন্স। আর টপিক সেন্টেন্স ইজ অলওয়েজ কাইন্ড অফ আ সামারি অফ দি এন্টায়ার প্যারাগ্রাফ। আপনার প্যারাগ্রাফে কি বলা আছে সেটা আপনাকে টপিক সেন্টেন্সে কিছুটা ধারণা দিয়ে দিবে। তাই প্রথম লাইনটা পড়ে ধারণা করে নেবেন যে প্যাসেজে আপনি কি এক্সপেক্ট করতে পারেন বা কেমন ইনফরমেশন এক্সপেক্ট করতে পারেন। ট্রু ফলস সাধারণত অর্ডারে আসে, দিস ইজ এন এক্সেপশনাল কেস। মাঝে মাঝে এরকম আসতেই পারে যে আমাদের অর্ডারে হয়তো ম্যাচ করছে না। একটা জিনিস খেয়াল রাখবে, এইসব কোয়েশ্চেন্সের ক্ষেত্রে মাঝে মাঝে আপনাকে কিন্তু সবগুলো শব্দই, যেগুলো আপনি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সে দেখছেন, সবগুলো শব্দই কিন্তু এখানে মনে হবে যে রেলেভেন্ট। আমরা সাধারণত কি করি, প্যাসেজ 1 এবং 2-তে এতটা সময় নষ্ট করে ফেলি যে ঠিক হলো কি হলো না। আমরা কিন্তু 26 থেকে 40-এর পুরাটা যে হাফ চাঙ্কটা আছে, এই চাঙ্কটা কিন্তু আমরা মিস করে যাই। এখানে প্রায় 13টার মতন কোয়েশ্চেন থাকবে। এই প্রশ্নটা কিন্তু আপনাদেরকে খুবই কেয়ারফুলি আপনাদেরকে সলভ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা অনেকটুকুনি মিস আউট করে যাবেন। আসসালামু আলাইকুম। এখন আমরা কেমব্রিজ IELTS 16 বুকের সেকেন্ড রিডিং টেস্টটা সলভ করব। আমাদের এখানে প্যাসেজে আমরা সাধারণত জানি 1 থেকে 13 পর্যন্ত প্রশ্নটাই প্যাসেজ 1-এ এসে থাকে। আজকে আমাদের প্যাসেজের যে ফার্স্ট টাইটেলটা সেটা হচ্ছে দ্য হোয়াইট হর্স অফ আফিংটন। এখানে আমাদেরকে প্যাসেজটা দেখার আগে আমি যেরকমটা বলেছিলাম, আমরা আগে কোয়েশ্চেনগুলো দেখে নিব যে আমাদের এই পার্টিকুলার প্যাসেজের এগেনস্টে কোয়েশ্চেন্স কীরকম থাকে। যেমন আমাদের আজকে যে প্যাসেজটা হাতে আছে সেটার সাথে আমাদের ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন্স আছে এবং সাথে আমাদের একটা নোট কমপ্লিশন টাস্ক দেওয়া আছে। তো আমাদেরকে প্যাসেজটা এমনভাবে পড়তে হবে যাতে আমরা ট্রু ফলস নট গিভেন এবং নোট কমপ্লিশনের জন্য যেভাবে স্ট্র্যাটেজিক্যালি রিড করতে হয় অ্যান্সারগুলো পাওয়ার জন্য, সেভাবেই যাতে আমরা সলভ করতে পারি। প্রথম প্রশ্নটা পড়ি। Most geoglyphs in England are located in a particular area of the country. এখানে আমাদের কিছু কিওয়ার্ড আগে আইডেন্টিফাই করে নিতে হবে। আগেরটাতেই বলেছিলাম যে এমন কোনো শব্দ যেটা আমাদের টাইটেলে থাকবে বা এমন কোনো শব্দ যেটা আমরা প্যাসেজে অনেকবার রিপিটেডলি এক্সপেক্ট করতে পারি, সেগুলোকে আমরা কিওয়ার্ড হিসেবে আইডেন্টিফাই করব না। এখানে জিওগ্লিফকে আমরা এমন একটা কিওয়ার্ড হিসেবে আইডেন্টিফাই করছি যেটা হয়তো প্যাসেজের মধ্যে বারবার রিপিটেডলি থাকার সম্ভাবনাটা অনেকাংশেই বেশি। এই জন্য আমরা ইংল্যান্ডটাকে রাখতে পারি আন্ডারলাইন করে এবং পার্টিকুলার এরিয়া অফ দ্য কান্ট্রি এই জায়গাটাতে আন্ডারলাইন করতে পারি। এখন একটা বিষয় যেটা মাথায় রাখতে হবে, আমরা সাধারণত ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে চেষ্টা করি যে প্যারাফ্রেজড ভার্সন, একটা স্টেটমেন্টের প্যারাফ্রেজড ভার্সনটাই যাতে আমরা প্যাসেজে খুঁজে পাই। সবসময় কিন্তু সেটা হয় না। আমাদের হয়তো এখান থেকে আইডিয়াটা নিয়ে সেই আইডিয়াটাও আমাদের প্যাসেজের সাথে ম্যাচ করতে হতে পারে, যেমনটা আমাদের প্রথম প্রশ্নে আমাদের করতে হবে। প্রশ্নে কি বলেছে, মোস্ট জিওগ্লিফস ইন ইংল্যান্ড আর লোকেটেড ইন আ পার্টিকুলার এরিয়া অফ দ্য কান্ট্রি। আমাদের এই পার্টিকুলার এরিয়া অফ দ্য কান্ট্রি হয়তো আমরা এখানে কোনো পার্টিকুলার ডিরেকশন পেতে পারি বা একটা জায়গার নাম পেতে পারি, ওই এক্সপেকটেশন রেখে আমাদেরকে পড়তে হবে। চলুন আমরা ফার্স্ট প্যারাগ্রাফটা পড়ে একটু দেখি আমাদেরকে এরকম কোনো ডিকটেশন দেয়া আছে কিনা। The cutting edge of huge figures of geoglyphs into the earth of English hillsides has taken place for more than 3000 years. First line পড়েছি, last লাইনটা পড়বো। Although the majority of these geoglyphs date within the last 300 years or so, there are one or two that are much older. So first এবং last লাইনে আমাদের কিছু নেই, তার মানে আমাদের বডি প্যারাগ্রাফ থেকে পড়তে হবে। আমরা সেকেন্ড লাইনটা যখন পড়বো তখন আমরা দেখব, there are 56 hill figures scattered around England with the vast majority of the chalk downlands of the country's southern counties. একটা পার্টিকুলার এরিয়া বলেছে না, এখানে কোয়েশ্চেনে কি বলেছে, আর লোকেটেড ইন আ পার্টিকুলার এরিয়া অফ দ্য কান্ট্রি। আর প্যাসেজে কি বলা হয়েছে, ভাস্ট মেজরিটি অন দ্য চক ডাউনল্যান্ডস অফ দ্য কান্ট্রিজ সাউদার্ন কাউন্টিজ। তার মানে আমাদের কোয়েশ্চেন 1-এর অ্যান্সার হবে ট্রু। কেন? বিকজ ম্যাক্সিমাম যেই এই হিল টাইপগুলো পাওয়া যায়, এই স্ট্রাকচারগুলো আছে, সেগুলো সাউদার্ন কাউন্ট্রিতে পাওয়া যায়। কোথাকার? ইংল্যান্ডের। তার মানে আমার ফার্স্ট কোয়েশ্চেনটার বা ফার্স্ট স্টেটমেন্টটা হচ্ছে একটা ট্রু স্টেটমেন্ট। চলুন সেকেন্ডটা একটু দেখি। There are more geoglyphs in the shape of a horse than any other creature. ওকে, আমাদের ফার্স্ট প্যারাগ্রাফটা পড়ার পরে কিন্তু আমরা এখানে কোনো ক্রিয়েচার বা কোনো ফিগারের কোনো আমরা হিন্ট পাইনি। তার মানে উই হ্যাভ টু মুভ অন টু দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। আমরা সিকুয়েন্সিয়ালি মুভ করব। কেন? বিকজ এটা ট্রু ফলস নট গিভেনের টাস্ক টাইপ। এই টাস্ক টাইপগুলো সাধারণত অর্ডারে এসে থাকে। আমরা যদি একটু পড়ি, এখানে আমরা কি খোঁজার চেষ্টা করছি, শেপ। শেপ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কিওয়ার্ড হিয়ার। আমরা এখানে একটু শেপ ওয়ার্ডটা খোঁজার চেষ্টা করব। যদি এখানে আমরা খেয়াল করে দেখি, আমাদের সেকেন্ড প্যারাগ্রাফে শেপ নিয়ে কোনো কথা বলা হয়নি, তাই আমরা প্যারাগ্রাফের নেক্সট বা প্যাসেজের নেক্সট প্যারাগ্রাফগুলোতে একটু মুভ করব।
এখানে কিভাবে কাট করে সেই মেথডগুলো বলা আছে, আমি এখানে স্কিম করে যাচ্ছি, আমি ফার্স্ট লাইনটা পড়ে আইডিয়া করে নিচ্ছি যে প্যারাগ্রাফের এখানে কি থাকতে পারে। ওকে, এখানে যেরকম একটা শেপের কথা বলা হয়েছে যে দ্য আফিংটন হোয়াইট হাউস ইজ এ ইউনিক stylized representation of a horse consisting of a long, sleek back, thin disjointed legs and a streaming tail and a bird-like beaked head. ওকে, তো এখানে আমাকে একটা পার্টিকুলার শেপ নিয়ে কিন্তু কথা বলা হয়েছে এবং উপরে মেথড নিয়ে কথা বলা হয়েছে। সবসময় মনে রাখবেন প্যাসেজের যে প্যারাগ্রাফটা থাকে প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা ইজ আ টপিক সেন্টেন্স। আর টপিক সেন্টেন্স ইজ অলওয়েজ কাইন্ড অফ আ সামারি অফ দি এন্টায়ার প্যারাগ্রাফ। আপনার প্যারাগ্রাফে কি বলা আছে সেটা আপনাকে টপিক সেন্টেন্সে কিছুটা ধারণা দিয়ে দিবে, তাই প্রথম লাইনটা পড়ে ধারণা করে নেবেন যে প্যাসেজে আপনি কি এক্সপেক্ট করতে পারেন বা কেমন ইনফরমেশন এক্সপেক্ট করতে পারেন। যেমন এখানে প্রথম লাইনটাতে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা হোয়াইট হর্স, আফিংটন হোয়াইট হর্সের একটা ডেমনস্ট্রেশন দিয়েছে, এটা দেখতে কিরকম ছিল। আমি পুরোটা পড়ার পরে যখন দেখছি এখানে শেপ নিয়ে তো বলা আছে, কিন্তু কিসের শেপ নিয়ে বলা আছে? আফিংটন হোয়াইট হর্স নিয়ে বলা আছে, কিন্তু এছাড়া যে অন্য কোনো শেপ আছে তা নিয়ে কিন্তু কোনো কথা বলা হয়নি। তার মানে এই ইনফরমেশনটা ইজ নট গিভেন। Number 3. A recent dating of the Uffington White Horse indicates that people were mistaken about its age. এখানে আমরা এতটুকুন প্যারাগ্রাফ যখন পড়লাম আমরা কিন্তু দেখলাম একটা স্ট্রাকচার নিয়ে কথা বলা হয়েছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে এই প্যাসেজটাতেও আমার এই কোয়েশ্চেনটা বা এই স্টেটমেন্ট রেলিভেন্ট কোনো ইনফরমেশন নেই। চলুন আমরা পরের প্যাসেজটাতে একটু যাই। Uffington Horse is also surrounded by the bronze burial mounds. তো এখানে যেটা বলা হয়েছে, এখানে আমরা ফার্স্ট লাইন পড়ে বুঝতে পারছি যে এখানে হয়তো লোকেশনটা সম্পর্কে বা আশেপাশে কি আছে সেই সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, কিন্তু প্রশ্নটা কি নিয়ে? আর রিসেন্ট ডেটিং অর্থাৎ সময় বা টাইম লাইনটা নিয়ে একটা কথা বলা হয়েছে। আমরা যদি একটু খেয়াল করি আমরা দেখব যে আমাদের যে ফোর্থ প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফে কিন্তু টাইমিং নিয়ে বা বেশ কয়েকটা ইয়ার দেওয়া আছে। তা আমরা এখান থেকে একটু পড়া শুরু করব। নিয়ম অনুযায়ী ফার্স্ট এবং লাস্ট লাইন আগে পড়ব, যদি আমরা অ্যান্সার না পাই তখন আমরা বডি প্যারাগ্রাফটা পুরোটা পড়া শুরু করব। ফার্স্ট লাইনটা পড়ি। The earliest evidence of a horse at Uffington is from the 1070 CE when the white horse is mentioned in documents from the nearby Abbey of Abington, and the first reference to the horse itself is soon after in 1190 CE. ফার্স্ট লাইনে তেমন কোনো ইনফরমেশন নাই। এবার আমরা লাস্ট লাইনটা একটু দেখব, কিন্তু তার আগে যদি আমরা খেয়াল করি আমরা দেখব যে এখানে পুরাটা প্যারাগ্রাফে আছে তিনটা সেন্টেন্স। সো যেহেতু তিনটা সেন্টেন্স আছে আমরা পুরাটা প্যারাগ্রাফে পড়ে যাই যে however the carving is believed to date back much further than that. The carving is believed to date much back further than that. এখানেও তেমন কোনো, আমি এখানে রিসেন্ট ডেটিং অফ দি আফিংটন হোয়াইট হাউস ইন্ডিকেটস দ্যাট পিপল ওয়ার মিস্টেকেন অ্যাবাউট ইটস এজ। এখন পর্যন্ত আমি যে ইনফরমেশনটুকু পাচ্ছি এটা নট গিভেনের পর্যায়ে আছে, কিন্তু আমরা একটু পড়ে যাই দেখি পরের দিকগুলোতে আমাদের এই অ্যান্সারটা দেওয়া আছে কিনা। Due to the similarity of the Uffington White Horse to the stylized depictions of horses in 1st century BCE coins, it has been thought that the creature must also date to that period. ফার্স্ট প্যারাগ্রাফটাতে আমরা এখন যেটা পড়লাম, ফার্স্ট প্যারাগ্রাফটাতে এখন পর্যন্ত নট গিভেনের পর্যায়ে অ্যান্সারগুলো আছে, কিন্তু আমরা যদি খেয়াল করি এর ঠিক পরের প্যারাগ্রাফটাতে আমাদের কিন্তু ইয়ার দেওয়া আছে কিছু। তো আমরা এই প্যারাগ্রাফটা একটু পড়ে দেখবো যে আমাদের এখানে এমন কোনো ইনফরমেশন দেওয়া আছে কিনা। এখন কথা হচ্ছে কেন আমি আরেকটা প্যারাগ্রাফ পড়ছি, একটু খেয়াল করবেন। আর রিসেন্ট ডেটিং বলা হয়েছে, তার মানে খুব বেশি পুরনো না, খুব বেশি আগের কোনো ডেট না। এখানে যেমন প্রথম লাইনে দেখতে পাচ্ছি 1995, 1190 বা 1070 CE এর কাছে কিন্তু 1995 মোটামুটি রিসেন্টই। So, however, in 1995, optically stimulated luminescence OSL testing was carried out by the Oxford Archaeological Unit on soil from two of the lower layers of the horse's body and from another cut near the base. The result was a date for the horse's construction somewhere between 1400 and 1600 BCE. আগে বলা হয়েছিল 1070 CE বা 1190 CE, কিন্তু এটা যখন আমরা টেস্ট করলাম বা টেস্ট করা হলো সায়েন্টিফিক্যালি, দেখা গেল যে হর্সটার কনস্ট্রাকশনটা 1400 থেকে 600 BCE এর মধ্যে হয়েছে। তার মানে এটা একটা লেট ব্রঞ্জ এজ ছিল বা আর্লি আয়রন এজ ছিল। এখানে তাহলে আমরা ধরে নিতেই পারি যে রিসেন্টলি 1995টাকে এখানে রিসেন্ট ডেটিং হিসেবে ধরে নেওয়া হচ্ছে। এই রিসেন্ট ডেটিং অনুযায়ী আফিংটন হোয়াইট হর্সটা নিয়ে মানুষের যেই আগে ধারণা ছিল, যেটা অনেক আগে হয়তো যখন কয়েনগুলো বানানো হয়েছিল তখন ফার্স্ট সেঞ্চুরিতে ডেভেলপ করা হয়েছে বা কার্ভ করা হয়েছে, এটা ভুল প্রমাণিত হয়েছে এবং মানুষজন আসলে জানতো না যে এটা 1400 to 600 BC এর মধ্যেই কনস্ট্রাক্টেড ছিল। তার মানে এই স্টেটমেন্টটা ট্রু।
Number 4, historians have come to an agreement about the origins of the long man of Wilmington. আমরা এখন পর্যন্ত যতগুলো প্যারাগ্রাফ পড়লাম, আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা ফার্স্টের দিকে যে প্যারাগ্রাফগুলো ছিল ওখানে কিন্তু লং ম্যান অফ উইলমিংটনের একটা মেনশন পেয়েছিলাম। এখন এদিকে তো কোয়েশ্চেন আসতে পারে, ট্রু ফলস সাধারণত অর্ডারে আসে, দিস ইজ অ্যান এক্সেপশনাল কেস। মাঝে মাঝে এরকম আসতেই পারে যে আমাদের অর্ডারে হয়তো ম্যাচ করছে না। এমন হতে পারে যে আপনাদের হয়তো পরের দিকের প্যারাগ্রাফগুলোতে লং ম্যান অফ উইলমিংটন নিয়ে অনেক কথা আছে, কিন্তু ওইটা কতটুকু রেলেভেন্ট আপনার কিন্তু ওইটাও ম্যাচ করতে হবে। আমরা যেহেতু এখন পর্যন্ত পড়া প্যারাগ্রাফগুলোতে লং ম্যান অফ উইলমিংটন শুধু একবার পেয়েছি, সেই একটা জায়গায় আমরা একটু দেখে নিব। সো প্রথম প্যারাগ্রাফটাতেই আছে, মানে প্রথম থেকে যে আমাদের প্যারাগ্রাফগুলো ছিল ওইদিকে দেখতে পাচ্ছি যে মোর কন্ট্রোভার্সিয়াল ইজ দ্য ডেট অফ দি এনিগম্যাটিক লং ম্যান অফ উইলমিংটন ইন সাসেক্স. While many historians are convinced that the figure is prehistoric, others believe that it was the work of an artistic monk from a nearby prairie and was created between 11th and 15th century. ঠিক আছে, সো এটা প্রিহিস্টোরিক মনে করলেও পরে হচ্ছে এটা জানা গেল যে এটা কিছু আর্টিস্টিক মঙ্কস দ্বারা 11th এবং 15th সেঞ্চুরিতে করা হয়েছিল। সো কন্ট্রোভার্সিটা কি নিয়ে? ডেটটা নিয়ে। কন্ট্রোভার্সিটা কি নিয়ে? ডেট নিয়ে। তার মানে হিস্টোরিয়ানস হ্যাভ কাম টু অ্যান এগ্রিমেন্ট কথাটা কমপ্লিটলি ভুল, ওদের মধ্যে এখনও কন্ট্রোভার্সিস চলছে, এখনও ডিবেটস চলছে। সো দিস স্টেটমেন্ট ইজ ফলস। Number 5, geoglyphs were created by people placing white chalk on the hillside. এখন আমাদের যে একটা প্যারাগ্রাফ ছিল না মেথডস দিয়ে, আমরা সেই প্যারাগ্রাফটাতে আবার একটু চলে যাব। এখানে কি বলেছে? Geoglyphs were created by people placing white chalk on the hillside. The method of cutting these huge figures, এই হিউজ ফিগারগুলো কি? এই হিউজ ফিগারগুলো হচ্ছে geoglyphs. কি বলা হয়েছে? The method of cutting these huge geoglyphs figures was simply to remove the overlying grass to reveal the gleaming white chalk below. এখানে তাহলে কি হোয়াইট চক হিল সাইডে প্লেস করে করা হয়েছে? তা কিন্তু না, ঘাস কেটে নিচে যে হোয়াইট চকগুলো আছে ওইটাকে এক্সপোজ করা হয়েছে। তার মানে দিস স্টেটমেন্ট ইজ অলসো ফলস। Number 6, many geoglyphs in England are no longer visible. আমরা এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, disappeared. চলুন একটু দেখি disappeared নিয়ে এখানে কি বলা হয়েছে। One reason that the vast majority of hill figures have disappeared is that when the traditions associated with the figures faded, people no longer bothered or remembered to clear away the grass to expose the chalk outline. তার মানে yes, এটা disappear হয়ে গেছে। কিভাবে disappear হয়েছে? ওরা আর ওটার যত্ন নেয়নি। ঘাস উঠতে উঠতে এখন সেই চক লাইনগুলো আর দেখা যায় না, চক আউটলাইনগুলো ফেড হয়ে যাওয়ার কারণে চক আউটলাইনগুলো আর দেখা যায় না, ঘাস গ্রো করে গেছে। এখানে তাই বলা হয়েছে যে জিওগ্লিফসগুলো ইংল্যান্ডে কেন দেখা যাচ্ছে না? কারণ ট্রেডিশনস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফিগার্স ফেডেড, people no longer bothered or remembered to clear away the grass to expose the chalk outline. তার মানে this statement is true. Number 7, the shape of some geoglyphs has been altered over time. দেখি এখানে এটা নিয়ে কি বলা হয়েছে। Furthermore, over hundreds of years, the outline would sometimes change. The outlines would sometimes change due to people not always cutting exactly the same place, thus creating a different shape of the original geoglyph. তার মানে the shape of some geoglyphs has been altered over time. This is true. ঠিক আছে? Number 8, the fame of Uffington horse is due to its size. এখানে আমরা দেখতে পাচ্ছি যে হর্সটা নিয়ে হর্সের একটা ভালো ডেমনস্ট্রেশন দেওয়া হয়েছে, কতটা লম্বা, কতটা বড়, কখন বানানো হয়েছিল, কোথায় সিচুয়েটেড, দেখতে কীরকম, কিন্তু এটার পপুলারিটি নিয়ে কিন্তু এই প্যারাগ্রাফটাতে কিছু বলেনি। সো এখন পর্যন্ত এটা নট গিভেনের পর্যায়েই আছে। চলুন একটু পরের প্যারাগ্রাফে দেখি কোথাও আফিংটন হর্সের সাইজ নিয়ে যে এটার ফেম বা পপুলারিটি এই নিয়ে কোনো কথা বলা হয়েছে কিনা। একটু চোখ বোলালেই আপনারা খেয়াল করে পাবেন যে এখানে তেমন কোনো ইনফরমেশন এটার শেপ নিয়ে থাকলেও এটার সাইজ নিয়ে এবং সাইজের সাথে পপুলারিটির একটা রিলেশনশিপ নিয়ে কোনো কিছু বলা হয়নি। তার মানে দিস স্টেটমেন্ট ইজ নট গিভেন। এই নিয়ে আমাদের টেস্ট 2 এর কোয়েশ্চেন্স 1 to 8 শেষ হয়ে গেছে। এখন আমরা করব 9 থেকে 30। এবার চলে আসি কোয়েশ্চেন্স 9 to 30। কি বলা হয়েছে? নোট কমপ্লিশন। কয়টা শব্দ? একটা শব্দ। ঠিক আছে, চলুন পড়া শুরু করি। টাইটেলে কি বলা আছে? দ্য লোকেশন অফ দি আফিংটন হোয়াইট হর্স। আমাদের কিন্তু এই যে ব্ল্যাঙ্ক স্পেসগুলো আছে এটা নোট কমপ্লিশন টাস্ক। আপনাকে এখানে প্যাসেজ থেকেই শব্দ নিয়ে বসাতে হবে। A distance of 2.5 kilometers from Uffington village near an ancient road known as the blank.
এখানে আমরা ফার্স্ট এবং সেকেন্ড প্যারাগ্রাফগুলো যদি দেখি আমরা কিন্তু দেখব যে এখানে তেমন কোনো কিছু নেই। আমরা তাহলে পরের প্যারাগ্রাফগুলো একটু খোঁজার চেষ্টা করি যে এখানে কোনো স্ট্রিট বা এমন কোনো কিছু জায়গার নাম দেওয়া আছে কিনা। আমরা এই প্যারাগ্রাফটা যখন একটু পড়বো তখন দেখব যে এখানে আফিংটন হোয়াইট হর্স নিয়ে কিছু ডেমনস্ট্রেটিভ ইনফরমেশন দেওয়া আছে। কি আছে? ইট ইজ এ ইউনিক স্টাইলাইজড রিপ্রেজেন্টেশন অফ হর্স, long sleek back, thin disjointed legs, streaming tail, bird-like beak and head. Elegant creature almost melts into the landscape. The horse is situated. এই যে এখানে কিন্তু লোকেশন, situated মানে কি? It's a location. The horse is situated 2.5 kilometers from Uffington village on a steep slope close to the late Bronze Age hillfort of Uffington Castle and below the ridgeway a long-distance Neolithic track. এখন আমি এখানে কি বলতে পারতাম? আমি এখানে হিলফোর্ট অফ আফিংটন ক্যাসেল বলতে পারতাম, কিন্তু আমাকে কয়টা শব্দ ব্যবহার করতে বলা হয়েছে? একটা। তার মানে আমি এখানে ইউজ করব রিজওয়ে। তো আমার অ্যান্সার এখানে হবে রিজওয়ে। নাম্বার 10, dating the Uffington White Horse. First reference to White Horse appears in dash from the 1070s. কোথায় বলা আছে একটু দেখতে হবে। আমাদের এই দুইটা প্যারাগ্রাফে এই নিয়ে কোনো ইনফরমেশন নেই। চলুন নেক্সট প্যারাগ্রাফটাতে চলে যাই। নেক্সট প্যারাগ্রাফের কোথায় পাওয়া গেছে? একটু 1070, এখানে যে 1070 আছে আমরা এই প্যারাগ্রাফের এখানে নোটিস করব। The earliest evidence of a horse at Uffington is from 1070 CE when White Horse Hill is mentioned in documents. তাহলে কোথায় মেনশনড আছে? ডকুমেন্টসে মেনশনড আছে। তারপরে দেখি, according to analysis of the surrounding dash, the horse is late Bronze Age or early Iron Age. সারাউন্ডিং কি? আমাদের এখন বের করতে হবে যে এটার আশেপাশে এমন কি আছে যেটা দিয়ে আমরা এটা বুঝতে পারছি যে হর্সটা লেট ব্রঞ্জ এজ বা আর্লি আয়রন এজ। আমরা এখানে লেট ব্রঞ্জ এজ বা আর্লি আয়রন এজের ওয়ার্ডসগুলো পাচ্ছি। তাহলে দেখুন তো এখানে কি বলা হচ্ছে। However, in 1995, optically stimulated luminescence (OSL) testing was carried out by the Oxford Archaeological Unit on soil from 2 of the 3 layers of the horse's body. So, কিসের উপরে? সয়েলের উপরে। So, surrounding soil হবে answer. তারপর এটা দেখি, possible reasons for creation of the Uffington White Horse. কি বলা হয়েছে? An emblem to indicate land ownership, formed part of an ancient ritual, was a representation of goddess Epona. Goddess Epona নিয়ে কোথায় বলা হয়েছে? আমাদের পরের প্যারাগ্রাফটাতে। চলুন চলে যাই। এই যে goddess Epona associated with the protection of horses. তাহলে এখানে আমরা একটু পড়ি। Some researchers see the horse as representing the Celtic horse goddess Epona, who was worshipped as a protector of horses and for her associations with fertility. So, number 12 হবে fertility. Was a representation of Welsh goddess called Blank. এখন দেখি আমরা ওয়েলশ গডেস নামে কিছু পাই কিনা। এই যে such as Rhiannon, described in the later Welsh mythology as a beautiful woman dressed in gold and riding a white horse. তাহলে আমার এখানে অ্যান্সার বসবে Rhiannon. ওকে, আমাদের এখানে 9 থেকে 13 শেষ হয়ে গেছে। তার মানে আমরা কোয়েশ্চেন্স 1 to 13 কমপ্লিট করে ফেলেছি। সবসময়ের মতোই আমরা একটা পার্ট শেষ করার পরে আমরা ওই পার্টটা অ্যান্সার স্ক্রিপ্টে তুলে ফেলবো। তাহলে চলুন আমরা অ্যান্সার স্ক্রিপ্টটা দেখি। বরাবরের মতোই আপনারা জানেন যে এখানে আগে আপনাদের নিজেদের নাম লিখতে হবে। আমি এখানে আমার নাম বসাচ্ছি। তারপরে এখানে ধরুন আমি একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে আপনাদেরকে একটা ক্যান্ডিডেট নাম্বার দেওয়া হবে যেমনটা আপনারা জানেন। আমি এদিকে একটা সেন্টার নাম্বার বসিয়ে দিচ্ছি। আমি একাডেমিক IELTS এর কোয়েশ্চেন সলভ করছি, তো এখানে একাডেমিক্স দিচ্ছি এবং একটা ডেট দিয়ে দিচ্ছি, সে ফর ইনস্টেন্স। এই ইনফরমেশনগুলো খুব কেয়ারফুলি ফিল আপ করবেন, আদারওয়াইজ কিন্তু আপনাদের এটার অ্যান্সার স্ক্রিপ্টে চেক নিয়ে অনেক প্রবলেম হতে পারে। আমরা এখন সবগুলো অ্যান্সার আস্তে আস্তে তোলা শুরু করব। এখানে ফার্স্ট কোয়েশ্চেন অনুযায়ী আমরা দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি আছে বলো। আমাদের ফার্স্টের অ্যান্সার হচ্ছে ট্রু, সেকেন্ডের অ্যান্সার হচ্ছে নট গিভেন, থার্ড অ্যান্সার হচ্ছে ট্রু, ফোর্থ অ্যান্সার হচ্ছে ফলস, ফিফথ অ্যান্সার হচ্ছে ফলস, সিক্সথ অ্যান্সার হচ্ছে ট্রু, সেভেন্থ অ্যান্সারও ট্রু, এইটার অ্যান্সার হচ্ছে নট গিভেন।
9-এ কি বলা হয়েছে? 9-এ বলা হয়েছে ফার্স্ট অ্যান্সার হচ্ছে রিজওয়ে। অবশ্যই স্পেলিংয়ের দিকে খেয়াল করবেন যাতে স্পেলিংটা একদম ঠিক করে তোলা হয়। ডকুমেন্টস, তারপরে হচ্ছে সয়েল, ফার্টিলিটি, রিয়ানন। এখানেই আমাদের প্যাসেজ 1 কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন প্যাসেজ 2টা সলভ করব। প্যাসেজ 2তে আমাদের ফার্স্টেই আগে আমরা দেখে নিব যে কোয়েশ্চেন্সগুলো কিরকম এসছে। কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স দেয়া আছে। ফার্স্ট কোয়েশ্চেনটা একটু পড়ে নিব এবং ঠিক একই সাথে প্রশ্নের সাথে সাথে আমরা প্যাসেজটা পড়ব। What point does the writer make about the microbes in the first paragraph? আগে একটু অপশনগুলো দেখে নিন। They adapt quickly, এখানে adapt আমার একটা কিওয়ার্ড। The risk they pose has been exaggerated, ওরা যে রিস্কটা পোজ করে ওটা এক্সাজারেট করা হয়েছে। There are more plentiful in animal life than plant life, animal life এ বেশি পাওয়া যায়। They will continue to exist for longer than human race, এটা হিউম্যান রেস থেকে বেশি টিকবে। একটা কথা খেয়াল রাখবেন, এখানে কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যখন আমরা দেখি আমাদের মাথার মধ্যে একটা জিনিস একটু অন্যমনস্ক হয়ে গেলেও চলে আসে, আবার এটা খুব সাধারণভাবে চলে আসে যে আমরা যখন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স করছি হয়তো 4টার মধ্যে 3টা উত্তর ভুল থাকবে বা 3টা ইনফরমেশন ভুল দেওয়া থাকবে এবং একটা ইনফরমেশন ঠিক। নোশনটা কিন্তু তাই, কিন্তু যখন আপনি এগুলো পড়বেন আপনি কিন্তু এমন চিন্তা করবেন না যে এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা মাইক্রোবগুলো সম্পর্কে। যেমন এখানে যে এক্সাম্পলটা কি নিয়ে বলা আছে, মাইক্রোবস নিয়ে, মাইক্রোবস ব্যাকটেরিয়া। তো এই ধরনের প্রাণীর ক্ষেত্রে কোন কথাগুলো সত্য না কোন কথাগুলো মিথ্যা, এখানে কিন্তু কোয়েশ্চেনটা ওই প্রেক্ষিতে করা হয়নি। কোন আঙ্গিক থেকে প্রশ্নটা করা হয়েছে সেটা কিন্তু বুঝতে হবে। আপনাকে বলা হয়েছে যে প্রথম প্যারাগ্রাফে যতগুলো সেন্টেন্সেস আছে ততগুলো সেন্টেন্সের মধ্যে এই 4টার মধ্যে কোনটা বলা হয়েছে, ঠিক আছে? আমাদের ওইটা খুঁজে বের করতে হবে, কোনটা সত্যি কোনটা মিথ্যা তা কিন্তু বের করতে হবে না। ওকে, তাহলে চলুন আমরা একটু দেখে নিই। হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট মাইক্রোবস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ? ফার্স্ট লাইন আগে পড়বো। মাইক্রোবস মোস্ট অফ দেম হ্যাভ পপুলেটেড দিস প্ল্যানেট সিন্স লং বিফোর অ্যানিমাল লাইফ ডেভেলপড এন্ড দে উইল আউটলিভ আস। এদিকে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গেছি যে হিউম্যান রেসকে ওরা আউটলিভ করে যাবে, ঠিক আছে? দে হ্যাভ পপুলেটেড প্ল্যানেট সিন্স বিফোর অ্যানিমাল লাইফ ডেভেলপড, তার মানে অ্যানিমাল লাইফ ডেভেলপ করার আগেই তারা ছিল এবং দেয়ার ইজ আ হাই চান্স দ্যাট দে উইল আউটলিভ আস। আউটলিভ আস এখানে আস কারা? হিউম্যানস, তার মানে অ্যান্সার ইজ ডি। নাম্বার 15-এ চলে যাই। ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ দি রাইটার ইজ ইমপ্রেসড বাই দ্য ফ্যাক্ট দ্যাট, আবার পড়বো, each species tends to have vastly different microbes, species এর ভিন্নতা আছে। Some parts of the body contain relatively few microbes, কিছু বডির কিছু পার্ট কম মাইক্রোবস ক্যারি করে। The average individuals has more microbial cells than human ones, একজন অ্যাভারেজ ইন্ডিভিজুয়ালের মাইক্রোবিয়াল সেলস হিউম্যান সেলস থেকে বেশি থাকে। আর লাস্টলি, সায়েন্টিস্টস হ্যাভ লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ মাইক্রোবিয়াল সেলস বিহেভ, মাইক্রোবিয়াল সেলস কীভাবে বিহেভ করে সেই নিয়ে সায়েন্টিস্টদের লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং আছে। এই চারটার মধ্যে কোনটার কথা রাইটার সেকেন্ড প্যারাগ্রাফটাতে বলেছে বা সেকেন্ড প্যারাগ্রাফটাতে ইমপ্রেসড হয়েছে? আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে কিন্তু যে রাইটার কি বলেছে এবং কি নিয়ে ইমপ্রেসড হয়েছে। আমরা এখানে ইমপ্রেসডের সাথে কিছু শব্দ দেখি খুঁজে পাই কিনা। আমরা এখানে যদি একটু চোখ বোলাই তখনই দেখতে পারবো হোয়াট ইজ অ্যামেজিং, মানে if somebody finds something amazing তার মানে হচ্ছে the person is impressed with that particular fact। তাহলে এখানে কি বলা হচ্ছে? What is amazing is that while the number of human cells in the average person is about 30 trillion, the number of microbial ones is higher, about 39 trillion। কোথায় 30 trillion আর কোথায় 39 trillion? তার মানে আমার অ্যান্সার হচ্ছে সি। এরপরে চলে যাই। What is the writer doing in the fifth paragraph? এখন ফার্স্ট এটা প্যারাগ্রাফ 1, এটা প্যারাগ্রাফ 2, 3, 4, 5। 5-এ কি বলা হয়েছে? হোয়াট ইজ দ্য রাইটার ডুইং? রাইটার কি করছে? রাইটার কি করছে সেটা নিয়ে জানতে চাচ্ছে। কি বলা হয়েছে? একটা ডিসকভারি কিভাবে বানানো হয়েছিল বা হাউ আ ডিসকভারি ওয়াজ মেড, কম্পেয়ারিং সায়েন্টিস্ট থিওরিজ, ডিসক্রাইবিং কনফিউশন অ্যামাং scientists, giving details of how microbes cause disease, giving details of how microbes cause disease। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ফিফথ প্যারাগ্রাফে খুঁজতে হবে যে বলাটা কি হয়েছে, যে রাইটার কি আসলে করছে।
For most human history, we had no idea how microbes existed. First line, last line হচ্ছে, it was Pasteur's germ theory that gave bacteria the poor image that endures today. তেমন কোনো ইনফরমেশন পাচ্ছি না, তাহলে চলুন পুরোটা পড়ি। The first man to see this extraordinarily potent creatures was a Dutch lensmaker called Antony van Leeuwenhoek, who in the 1670s, using microscopes of his own design that could magnify up to 270 times, he examined a drop of water from a nearby lake and found it teeming with tiny creatures he called animalcules. It wasn't until nearly 200 years later that the research of French biologist Louis Pasteur indicated that some microbes cause diseases. আচ্ছা, এখানে যখন আপনি পড়ছেন তখন কিন্তু আপনি দেখবেন যে এখানে বেশ কয়েকটা সায়েন্টিস্ট নিয়ে কথা বলা হয়েছে, অনেকজনের থিওরি, যেমন এখানে থিওরি ওয়ার্ডটাও ব্যবহার করা হয়েছে, এবং মাইক্রোবস কীভাবে ডিজিজ ফর্ম করে তা নিয়ে কথা না বলা হয়ে থাকলেও ডিজিজ ওয়ার্ডটা এখানে মেনশন করা আছে। একটা জিনিস খেয়াল রাখবেন, এইসব কোয়েশ্চেন্সের ক্ষেত্রে মাঝে মাঝে আপনাকে কিন্তু সবগুলো শব্দই, যেগুলো আপনি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সে দেখছেন, সবগুলো শব্দই কিন্তু এমন হতে পারে যে আপনার কাছে এখানে মনে হবে যে রেলিভেন্ট, বাট আসলে বলাটা কি হয়েছে। এখানে রাইটার কিন্তু এক্সপ্লেন করার চেষ্টা করছে প্যারাগ্রাফটাতে যে এই এক্সট্রাঅর্ডিনারিলি পোটেন্ট ক্রিয়েচারগুলো কিভাবে এগুলো ডিসকভার করা হলো। তার মানে দি অ্যান্সার ইজ এ, এক্সপ্লেনিং হাউ আ ডিসকভারি ওয়াজ মেড। তার মানে আমাদের এখানে 14 থেকে 16 শেষ। এবার আমরা চলে যাব কোয়েশ্চেন 17 to 20। 17 to 20-তে আমাদেরকে কি বলা হয়েছে? 17 to 20-র ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে একটা সামারি কমপ্লিট করার জন্য। তার মানে উই হ্যাভ টু লুক অ্যাট দি এন্টায়ার প্যারাগ্রাফ अगेन। বাট আমরা কি পুরোটা প্যাসেজ আবার পড়বো? একদমই না, আমরা কিওয়ার্ডস ধরে ধরে পড়বো। তাহলে চলুন আমরা দেখে নিই এখানে কয়টা শব্দ লিখতে বলা হয়েছে। এখানে তেমন কিছু বলা হয়নি, আমাদেরকে বলেছে যে এখান থেকে পিক করে করে জাস্ট লেটারগুলো ব্ল্যাঙ্ক স্পেসে বসাতে। চলুন তাহলে দেখে ফেলি। ইয়ংস বুক, এখানে ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি একজনের নাম। চলুন আমরা আগে প্যাসেজে এই ইয়ং নামক ব্যক্তির নামটা খুঁজে নিই। এই যে অ্যাট বেস্ট ইয়ং, এখানে এই জিনিস নিয়ে কথা বলা আছে। ইয়ং এর বুক নিয়ে হচ্ছে পুরাটা দেওয়া হয়েছে। সো ইয়ং আমাদের একটা কিওয়ার্ড কখনোই হতে পারবে না, বিকজ এই ভদ্রলোকের নাম পুরাটা প্যাসেজে দেয়া আছে। ইয়ংস বুক argues that we should be more tolerant of microbes. Many have a beneficial effect, only relatively small number lead to blank. এখানে আমাদের দেখতে হবে যে সলিউশন, এক্সাজারেশন, ইলনেস, পার্টনারশিপ, ক্লিনলিনেস, নিউট্রিশন, ডিস্ট্রাকশন, রেগুলেশনস, এখানে যে 8টার মতন অপশন দেয়া আছে, কোন অপশনগুলো আসলে আপনার এখানে বেশি রেলেভেন্ট। তাহলে চলুন আমরা একটু স্কিম করে যাই যে এখানে কোথাও বলা আছে কিনা যে বেনিফিশিয়াল এফেক্ট বা হেলথ বেনিফিটস এখানে বেশি এবং ডিজিজেস কম, বা এরকম কোনো ধরনের ইনফরমেশন এখানে দেওয়া আছে কিনা। এই পার্টটুকুতে যেরকম আমাদের কতটুকু পাওয়া যায় মাইক্রোবিয়াল সেলস এই নিয়ে কথা বলা আছে। এখানে আমরা দেখতে পারি যে in each human there are microbes that live on the stomach, the mouth or the armpit, and by large they do peacefully. Last slide পড়বো। And of course we are surrounded by microbes. Every time we eat we swallow a million microbes in each gram of food. We are continually swapping microbes with other humans, pets and world at large. ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খুব একটা আপনার ইনফরমেশন দেয়া নেই। এখানে ইনফরমেশন দেওয়া নেই কি নিয়ে? নাম্বার 17 নিয়ে, যে many have a beneficial effect, only a relatively small number lead to blank. তাহলে আমরা বাকিটুকুনো পড়ে দেখি যে মাঝখানে কিছু আছে কিনা। So bad microbes are just microbes out of context. Microbes that sit contentedly in the human gut where there are more microbes can become deadly if they find their way into the bloodstream. These communities are constantly changing too. The right hand shares just 1/6 of its microbes with the left hand, and of course we are surrounded by microbes. তার মানে বলা যায় যে এখানে এই রেলেভেন্ট কোনো ইনফরমেশন নাই। চলুন আমরা এখন বাকিগুলো না পড়ে পড়ে একটু স্কিম করে যাই যে কোথাও আমাদেরকে এই জিনিস নিয়ে বলা আছে কিনা। পরের পার্টটাতে আমরা পরের প্যারাগ্রাফে চলে যাই, দেখি এখানে কি বলা হয়েছে, এখানে কোথাও পাওয়া যায় কিনা। আমরা প্রথম লাইনটা আবার পড়বো। Young's book is in many ways a plea for microbial tolerance, pointing out that while fewer than 100 species of bacteria bring disease, many thousands play a vital role in maintaining our health. তার মানে এখানে আমাদের যদি সেন্টেন্সটা আবার পড়ি, many have a beneficial effect, many thousands play a vital role in maintaining our health, and only a relatively small number lead to a fewer than 100 species of bacteria bring disease. ঠিক আছে, সো ডিজিজের সাথে ক্লোজেস্ট ওয়ার্ডটা কি এখানে?
ইলনেস, তার মানে আমার 17 এর অ্যান্সার হবে জি। পরের টুকুন পড়ি, and although it is misleading to think of microbes as friendly, we should also stop thinking of them as the enemy. In fact, we should accept that our relationship with microbes is one based on blank. এখানে আমাদেরকে কি বলা হয়েছে? এখানে আমাদেরকে বলা হয়েছে যে in fact we should accept our relationship with microbes is one based on, এখান থেকে আমরা জিনিসটা পেয়ে যাব। কি বলা হয়েছে? In reality says bacteria should not be viewed as either friends or foes, villains or heroes. Instead, we should realize we have a symbiotic relationship that can be mutually beneficial or mutually destructive. এখানে প্যারাগ্রাফে দেখা যাচ্ছে রিলেশনশিপ নামক এই ওয়ার্ডটা। We should realize we have a symbiotic relationship that can be mutually beneficial or mutually destructive. So এই রিলেশনশিপের সাথে ক্লোজেস্ট ওয়ার্ড হচ্ছে পার্টনারশিপ, তাই এখানে অ্যান্সার হবে পার্টনারশিপ। তারপরে আসি, our new research shows that microbes have numerous benefits for humans. Amongst other things, they aid digestion, remove poisons, produce vitamins, and may even help reduce obesity. However, there is a growing problem. Our poor or overuse of antibiotics and our excessive focus on blank are upsetting the bacterial balance and may be contributing to the huge increase in allergies and immune system problems. এই প্যারাগ্রাফটাতে কিন্তু এই নিয়ে অনেক কথা বলা আছে, তাহলে আমরা একটু চলেন পড়ে নেই। ফার্স্টে কি বলেছে? আর পুয়ার ব্ল্যাঙ্ক, তাহলে দেখি এখানে আমাদের খাবার দাবার নিয়ে কোনো কিছু আছে কিনা। Our obsession with hygiene and overuse of antibiotics and our unhealthy low fiber diets are disrupting our bacterial balance and may be responsible for soaring rate of allergies and immune problems such as inflammatory bowel disease. তাহলে যেহেতু এখানে আমাদের খাবার দাবার, আমাদের পুষ্টি নিয়ে কথা উঠেছে, পুষ্টির সাথে আমরা সবচেয়ে ক্লোজলি নিউট্রিশনকে নিয়ে আসতে পারি। তাহলে our poor nutrition, our overuse of antibiotics, our excessive focus on blank, এখানে এক্সেসিভ ফোকাসকে আমরা অবসেশনের সাথে সিনোনিমাইজ করতে পারি। অবসেশন উইথ হোয়াট? হাইজিন। হাইজিনের সাথে এখানে সবচেয়ে ক্লোজেস্ট সিনোনিম কোনটা? ক্লিনলিনেস। তার মানে দি অ্যান্সার ইজ ই, ক্লিনলিনেস। সো 17 এর অ্যান্সার জি, 18 এর বি, 19 এর এইচ এবং 20 ই। আমাদের 17 to 20 শেষ হয়ে গেছে। এখন আমরা 21 থেকে 26 পর্যন্ত আমাদের রিডিং প্যাসেজ 2 এর কোয়েশ্চেন সলভ করব। এবার চলে আসি 21 থেকে 26। কি বলা হয়েছে এখানে? ইয়েস নো নট গিভেন কোয়েশ্চেন্স। আমরা পুরোটা প্যারাগ্রাফ আবার প্যাসেজটা রিঅ্যাসেম্বল করে নিব। রিঅ্যাসেম্বল করে আমরা প্রথম থেকে আবার স্টার্ট করব। It is possible that using antibacterial products in the home fails to have desired effect. প্রথম দুইটা প্যারাগ্রাফে অবশ্যই এই নিয়ে কোনো ইনফরমেশন নাই, যেহেতু বাসা নিয়ে কথা হয়েছে বা বাড়ির কাজ নিয়ে কথা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ 1, 2, 3, 4, 5 এমন কিছুই পাচ্ছি না। এখন আসি প্যারাগ্রাফ 6, 7, 8। এখানে আমরা দেখি ঘরে ব্যবহার করার জিনিস নিয়ে কিছু আছে কিনা। এই যে, ফর এক্সাম্পল, there are studies indicating that the excessive use of household detergents and antibacterial products actually destroys the microbes that normally keep the more dangerous germs at bay. Okay, it is possible that using antibacterial products in the home fails to have the desired effect. This is true বা yes. এটা কিন্তু true false না, yes no not given। এটা আমি কেন বলতে পারলাম? দেখেন কি বলছে, actually destroys the microbes কিন্তু ভালো, that normally keep the more dangerous germs at bay। দেখা যায় কি হাউসহোল্ড ডিটারজেন্ট বা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস গুলো মাইক্রোবস গুলোকে নষ্ট করে ডেঞ্জারাস জার্মস গুলোকে প্রিজার্ভ করে রাখছে বা ডেঞ্জারাস জার্মস গুলোকে রিমুভ করছে না। এই সূত্রে আমরা বলতে পারি যে 21 is a correct statement. So the statement agrees with the claims of the writer. 21 এর অ্যান্সার হবে yes বা why. Number 22. It is a good idea to ensure that the children come in contact with as few bacteria as possible. চলুন বাকিটুকু পড়ি। Other studies show that keeping a dog as a pet gives children early exposure to a diverse range of bacteria, which may help protect them against allergies later. It is a good idea that children come into contact with as few bacteria as possible. No, it is a good idea for them to have as a little এখানে diverse range of bacteria যাতে কি হয়, that may protect them against allergies later. তার মানে this statement is contradicts with the claims of the writer. So এখানে 22 এর অ্যান্সার হবে N বা no. 23. Young's book contains more case studies than necessary. এখানে দেখি আমরা কেস স্টাডি নিয়ে কোনো কথা বলা হয়েছে কিনা, মনে হচ্ছে না। আমরা পরের পার্টটাতে চলে যাই, দেখি এখানে কেস স্টাডি নিয়ে কোনো কিছু বলা হয়েছে কিনা।
must be prepared for a undecidedly unglamorous world. Among the less appealing case studies is one about a fungus that is wiping out entire population. এই নিয়ে তেমন কিছু বলা হয়নি, সো আমরা ধরে নিতে পারি the answer is not given, যেহেতু এখানে ডিরেক্টলি less appealing কেসেসে চলে গেছে আর কেস নিয়ে অন্য কিছু বলেনি, সো not given. The case studies about bacteria that prevent squid from being attacked may have limited appeal. Limited appeal, less appeal, একই কথা, তাই আমরা এখান থেকে আবার পড়ব। Among the less appealing case studies is one about a fungus that is wiping out entire population of frogs that can be halted by a rare microbial bacterium. Another is about a squid that carry luminescent bacteria that protect them against predators. Protect them against predators. Questionটা কি ছিল? The case study about bacteria that prevent squid from being attacked may have limited appeal. Prevent squid from being attacked may have limited appeal. তাহলে এটার সাথে মিলে যাচ্ছে না? তাহলে এটার অ্যান্সার হবে yes. Number 25. Efforts to control dengue fever have been surprisingly successful. এখানে কি বলা হয়েছে? Although an attempt to stop mosquitoes spreading dengue fever, a disease that infects 400 million people a year, mosquitoes are being loaded with a bacterium to block the disease. In future, our ability to manipulate microbes means we could construct buildings with useful microbes built into their walls to fight off infections. এই নিয়ে কিন্তু কথা বলা হয়নি যে আমরা যে কন্ট্রোল করার চেষ্টা করছি সেটা কি সাকসেসফুল নাকি, তার মানে এটার অ্যান্সার হবে not given. Number 26. Microbes that reduce the risk of infection have already been put inside the walls of hospital wards. পরের লাইনটা পড়ি। Just imagine a neonatal hospital coated in a special mixed cocktail of microwaves so that babies get the best start in life. এখন এখানে কি বলা হয়েছে? Just imagine, অর্থাৎ এটা এখনো কাল্পনিক। So microbes that reduce the risk of infection have already been put. এখানে কোয়েশ্চেনে বলা হচ্ছে it has already been put, কিন্তু আমাদের প্যাসেজে বলা আছে যে এখানে ইমাজিন করতে, তাই না? তার মানে এটা হবে no, because it contradicts with the statement in the passage. With this, we end passage 2 of the reading test 3 of IELTS 16 book. একদম আগেরটার মতনই আমরা এবারও 14 থেকে যতটুকু আমরা শেষ করেছি আমরা তুলে ফেলবো আমাদের অ্যান্সার শিটের মধ্যে। তাহলে 14 এর অ্যান্সার হচ্ছে ডি, 15 এর অ্যান্সার সি, 16 এর অ্যান্সার এ, 17 এর অ্যান্সার হচ্ছে জি, 18 এর হচ্ছে বি, 19 এর এইচ, 20 এর ই। খুব কেয়ারফুলি এটা ট্রান্সফার করবেন, যেহেতু রিডিং টেস্টে আপনাকে ট্রান্সফার টাইম দেওয়া হয় না। ট্রান্সফার করার সময় খুবই কেয়ারফুলি ট্রান্সফার করবেন যাতে আপনার এখানে কোনো ধরনের মিস্টেকস না হয়। 23 এর অ্যান্সার হচ্ছে নট গিভেন, 24 এর অ্যান্সার হচ্ছে ইয়েস, 25 এর অ্যান্সার হচ্ছে নট গিভেন, 26 এর অ্যান্সার হচ্ছে নো। নট গিভেনটা আমি এখানে একই রকম রাখি, যদি এখানে আপনি এনজি লিখলে কোনো সমস্যা নেই, কিন্তু নট গিভেনটাই লিখবেন যাতে একরকম পুরাটাই থাকে। যেমন আমরা ট্রু ফলসের জায়গায় টি এন জি এন লিখিনি, সেভাবে ইয়েস নো নট গিভেনের ক্ষেত্রেও ওয়াই এন এন জি না লিখে ইয়েস নো নট গিভেনটাই পুরোটা লিখতে পারেন। যদিও এন জি লিখলে ইয়েস ওয়াই এন লিখলে কোনো সমস্যা নেই, সবগুলোতে আপনারা ইকুয়াল মার্কসই পাবেন। তাহলে চলুন আমরা এবার প্যাসেজ 3টা পড়া শুরু করি। ওকে, প্যাসেজ 3 কি বলা হয়েছে? হাউ টু মেক ওয়াইজ ডিসিশনস। এখানে কিন্তু খেয়াল করবেন প্যাসেজটাও অনেক বড়। আমরা সাধারণত কি করি, প্যাসেজ 1 এবং 2তে এতটা সময় নষ্ট করে ফেলি যে ঠিক হলো কি হলো না। আমরা কিন্তু 26 থেকে 40-এর পুরাটা যে হাফ চাঙ্কটা আছে, এই চাঙ্কটা কিন্তু আমরা মিস করে যাই। এখানে প্রায় 13টার মতন কোয়েশ্চেন থাকবে। এই প্রশ্নটা কিন্তু আপনাদেরকে খুবই কেয়ারফুলি আপনাদেরকে সলভ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা অনেকটুকুনি মিস আউট করে যাবেন। এবং এই 13টা প্রশ্ন সলভ করতে কিন্তু সবচেয়ে বেশি সময় লাগে, বিকজ এই প্যাসেজটা তুলনামূলক প্যারাগ্রাফ 2 থেকে বড়ই হয়। ওকে, ফার্স্ট প্যারাগ্রাফটা থেকে আমাদের কি পড়তে হবে চলুন কোয়েশ্চেনে জেনে নিই। What point does the writer make in the first paragraph? A. Wisdom appears to be unique to the human race. B. A basic assumption about wisdom may be wrong. C. Concepts of wisdom may depend on the society we belong to. There is still much to be discovered about the nature of wisdom. নেচার নিয়ে বলা হয়েছে, সোসাইটি নিয়ে বলা হয়েছে, একটা অ্যাজাম্পশন নিয়ে বলা হয়েছে এবং ইউনিকনেস নিয়ে কথা বলা হয়েছে। চলুন ফার্স্ট প্যারাগ্রাফে কোনটা নিয়ে কথা বলা হয়েছে সেটা একটু আমরা খেয়াল করি। Across cultures, wisdom has been considered one of the most revered human qualities. Although the truly wise may seem few and far between, empirical research examining wisdom suggests that it isn't an exceptional trait, so it isn't unique. First, the bad.
It isn't unique, possessed by a small handful of bearded philosophers after all. In fact, the latest study suggests that most of us have the ability to make wise decisions given in the right context. তাহলে দেখেন এখানে কি বলা হচ্ছে, concepts of wisdom may depend on society we belong to. Not really, এটাও বাদ. There is still much to be discovered, এটা নিয়েও কথা বলা হয়নি. So answer could be B. এখন একটু আবার পড়ে দেখি যে B যে assumption-এর কথা বলা হয়েছে এবং assumption-এর যে ভুল, এটা কি আমরা কোথাও খুঁজে পাই কিনা। একটু খেয়াল করে দেখবেন, in fact এই ধরনের শব্দ ইউজুয়ালি আমরা কন্ট্রাস্টিং ইনফরমেশন যখন আনি বা এরকম একটা ইনফরমেশন যেটা হচ্ছে কি আমাদের চেঞ্জ, একটা ফ্যাক্ট বা একটা প্যারাগ্রাফের মধ্যে চেঞ্জ অফ টোনালিটি আনার জন্য দরকার পড়ে, আমরা তখন ইনফ্যাক্ট বা এরকম ধরনের কন্ট্রাডিক্টরি বা একটু ট্রানজিশনাল ওয়ার্ডস ইউজ করে থাকি। In fact, the latest studies suggest that most of us have the ability to make wise decisions. কিন্তু আগে কি মনে করা হতো? The truly wise may seem few and far between. Empirical research examining wisdom suggests that it isn't an exceptional trait possessed by a small handful of bearded philosophers. তার মানে আগে মনে করা হতো যে bearded philosopherদের কাছেই হচ্ছে wisdom জিনিসটা থাকতো, কিন্তু এখন লেটেস্ট স্টাডি জানায় যে প্রত্যেকেরই ওয়াইজ ডিসিশন নেওয়ার অ্যাবিলিটি আছে। কবে? in the right context. তার মানে the answer is B. A basic assumption about wisdom may be wrong. Number 28. What does Iger Grossman suggest about the ability to make wise decisions? এখানে কিন্তু আমাদেরকে ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফ নামে কিন্তু কিছু বলা হয়নি। আইগার গ্রোসম্যান একজনের নাম দিয়ে দেওয়া হয়েছে। সো আমরা এখানে আইগার গ্রোসম্যানের নামটা পেয়ে যাচ্ছি। চলুন এখানে কি বলা হয়েছে একটু জেনে নিই। It can vary greatly from one person to another. Earlier research was based on unreliable data. The importance of certain influences on it was underestimated. Various branches of psychology define it according to their own criteria. চলুন তাহলে একটু পড়ে দেখে নিই যে এখানে কিছু বলা হয়েছে কিনা। Recent empirical findings from cognitive developmental, social and personality psychology cumulatively suggest that people's ability to reason wisely varies dramatically across experiential and situational contexts. Understanding the role of such contextual factors offers unique insights into understanding wisdom in daily life, as well as it can be enhanced and taught. এখানে তাহলে কি বলা হয়েছে? ability to make wise decisions. ওয়াইজ ডিসিশনস নিতে অ্যাবিলিটির জন্য যে ব্যাপারটা এখানে হাইলাইট করা হয়েছে, the importance of certain influences on it was underestimated. এখানে কি আন্ডার এস্টিমেশন নিয়ে আমরা কোনো কথা পেয়েছি? যেহেতু আমরা এখন পর্যন্ত এটা নিয়ে শিওর হতে পারছি না, আমরা একটু চেষ্টা করি বাকিগুলোর সাথে মিলিয়ে দেখতে। কারণ আইগার গ্রোসম্যান কিন্তু অনেকগুলো জিনিস নিয়ে কথা বলেছে। একটু পরের প্যারাগ্রাফগুলোতেও পড়ি, দেখি যে আমরা বাকি প্যারাগ্রাফগুলো থেকে আমরা এ, বি বা ডি নিয়ে কোনো ইনফরমেশন পাই কিনা। It seems that it's not so much that some people simply possess wisdom and others lack it, but that our ability to reason wisely depends on variety of external factors. Our ability to reason wisely depends on variety of factors. The importance of certain influences on it was underestimated. এখনো আন্ডারএস্টিমেশনের ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি না। It is impossible to characterize thought process attributed to wisdom without considering the role of contextual factors. In other words, wisdom is not solely an inner quality but rather unfolds as a function of situations people happen to be in. Some situations are more likely to promote wisdom than others. So, আমরা এখানে যে সার্টেন ইনফ্লুয়েন্সেস গুলোর যে একটা ইম্পর্টেন্স আছে, এটাকে আমরা কনসিডার না করে থট ক্যারেক্টারাইজেশন করতে পারবো না। সো এখানে আন্ডার এস্টিমেশনের ওয়ার্ডটা না থাকলেও আপনাকে এখানে একটা নোশন দেওয়া হচ্ছে যে এখানে এক্সটার্নাল যে ফ্যাক্টরগুলো আছে, সেই ফ্যাক্টরগুলোর যে আমাদের উইজডম বা ডিসিশন মেকিং প্রসেসে আমাদের যে একটা অনেক বড় রোল প্লে করে, সেটা আমরা হয়তো আন্ডার এস্টিমেটই করে বসেছি। কারণ আমরা এক্সটার্নাল ফ্যাক্টরগুলোকে কি করছি না, কনসিডার করছি না, কনসিডারেশনে নিচ্ছি না। এই জন্য আমাদের এটার অ্যান্সার হবে সি। দ্য ইম্পর্টেন্স অফ সার্টেন ইনফ্লুয়েন্সেস অন ইট ওয়াজ আন্ডারএস্টিমেটেড। Okay, number 29. According to the third paragraph, Grossman claims that the level of wisdom an individual shows, এবার আসি কি বলেছে, can be greater than it is, will be different in different circumstances, may be determined by particular aspects of their personality, should develop over time as a result of their life experiences. এখানে আমরা কিন্তু অলরেডি যখন এই পাঠটুকু পড়ছি আমরা বুঝতে পারছি যে এখানে অ্যান্সারটা খুব সহজেই দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে একটু দেখবেন যে our ability to reason wisely depends on a variety of external factors. It is impossible to characterize processes attributed to wisdom without considering the role of contextual
factors. In other words, wisdom is not a inner quality but rather unfolds a function of situations that people happen to be in. Okay, will be different in different circumstances. Level of wisdom. Some situations are more likely to promote wisdom than others. So the answer is B. যে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন ধরনের উইজডম লেভেল থাকতে পারে। যেরকম তো সিচুয়েশন, মানুষ যে সিচুয়েশনে থাকবে ঠিক সেই সিচুয়েশনে নিজের উইজডম ইউটিলাইজ করবে। ঠিক আছে, আমাদের 27 থেকে 29 শেষ, আমরা নাম্বার 30তে একটু দেখে আসি। নাম্বার 30তে কি বলছে? হোয়াট ইজ ডিসক্রাইবড ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ। এটা হচ্ছে প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3। তারপরে আসি 4, 5। ওকে, 5 নাম্বার প্যারাগ্রাফে কি বলা হয়েছে? What is described in the fifth paragraph? এখানে আমাদের বেশ কয়েকটা অপশন দেওয়া আছে। A difficulty encountered when attempting to reason wisely, an example of the type of person who is likely to reason wisely, a controversial view about the benefits of reasoning wisely, a recommended strategy that can help people to reason wisely. ওকে, এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন দেওয়া আছে যে ওয়াইজলি কিভাবে মানুষ রিজন করছে, কোন ফ্যাক্টরগুলা হেল্প করছে। চলুন প্যারাগ্রাফ 5টা আগে পড়ি, পরে আমরা দেখি এখানে কি বলা হয়েছে। Grossman and his colleagues have found that one of the most reliable ways to support wisdom in our own day-to-day decisions is to look at the scenarios from a third-party perspective, as though giving advice to a friend. Research suggests that when adopting a first-person viewpoint, we focus on the focal features of the environment, and when we adopt a third-person observer viewpoint, we reason more broadly and focus more on interpersonal moral ideals such as justice and impartiality. Looking at few problems from this more expansive viewpoint appears to foster cognitive processes related to wise decisions. Okay, এখানে আমরা বুঝতে পারছি যে আমাদেরকে এখানে বেশ কয়েকটা জিনিস সেটার সাথে রেলিভেন্টলি দেয়া আছে। আর ডিফিকাল্টি এখন আমরা ক্যান্সেল আউট করবো। আর ডিফিকাল্টি এনকাউন্টার্ড when attempting to reason wisely, এখানে ডিফিকাল্টি নিয়ে কিছু বলে, সো এ বাদ। An example of the type of person who is likely to reason wisely, not really, এটাও বলা হয়নি। A controversial view about the benefits of reasoning wisely. It's not controversial but can be considered. D-te dekhi, a recommended strategy that can help people to reason wisely. Yes, that is the right answer. I'll tell you why. See, ekhane ki bolche, research suggests that when adopting a first-person perspective, we focus on the focal features of the environment, and when adopt a third-person observer viewpoint, we reason more broadly and focus more on interpersonal and moral ideals. Ekhane ki bola hoyeche? Most reliable ways to support wisdom in our day-to-day decisions is to look at scenarios from a third-party perspective. A recommended strategy এখানে তার মানে a recommended strategies that can help people to reason wisely is the correct answer. Why? Because of this particular sentence. ঠিক আছে, সো আমাদের 30 এর অ্যান্সার হবে ডি। এবার আমরা সলভ করব কোশ্চেন 31 থেকে 35। কি করতে বলা হয়েছে? সামারি কমপ্লিশন। সামারি কমপ্লিশনে এখানে আমাদের বরাবরের মতোই কিছু শব্দ আমরা প্যাসেজ থেকে পিক করব এবং শব্দগুলো প্যাসেজের থেকে যেটা পাবো এটা আমরা এখানে মিলিয়ে দেখব যে কোনটা সবচেয়ে বেশি সিনোনিমাইজ করা যাচ্ছে, ওই ওয়ার্ডটাই আমরা এখানে আমাদের অ্যালফাবেটগুলো প্লেস করতে হবে। চলুন করে ফেলি। Iger, Grossman and colleagues have established 4 characteristics which enable us to make wise decisions. It is important to have a certain degree of blank regarding our extent of knowledge. Okay, তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে একটা ব্ল্যাঙ্ক দেওয়া হয়েছে যেখানে আমাদের কোনো একটা কিছু ডিগ্রি করতে বলা হয়েছে, সো আমাদের কিছু কিউজ লাগবে। এখানে গ্রোসম্যান অ্যান্ড কলিগস হচ্ছে একটা অনেক বড় কিউ। তো আমরা যেটা করব, আমরা পরের প্যারাগ্রাফে গিয়ে দেখবো যে গ্রোসম্যান আর তার কলিগ নিয়ে আমরা কোনো কিছু এমন পাচ্ছি কিনা। এখানে গ্রোসম্যান এবং তার কলিগ নিয়ে কিছু কথা বলা আছে, যদি একটু পরের লাইনগুলোতে পড়ি। এতটুকুন তো আমরা পড়ে ফেলেছি। কি বলা হয়েছে? When we adopt a third-person observer viewpoint, we reason more broadly and focus more on interpersonal and moral ideas such as justice and impartiality. Okay. Looking at the problems from this more expansive viewpoint appears to foster cognitive processes related to wise decisions. Okay. এখানে তেমন কিছু নেই, তাহলে চলুন উপরে চলে যায় যে গ্রোসম্যান এবং তার কলিগরা কোন 4টা কি ক্যারেক্টারিস্টিক আইডেন্টিফাই করেছে। কি বলা হয়েছে? One is intellectual humility or recognition of the limits of your own knowledge. Another is appreciation of aspects or perspectives wider than the issue at hand. Sensitivity to the possibility of change in social relationships, along with compromise or integration of different attitudes and beliefs. রাইট? সো এখানে কি হচ্ছে? এখানে আমাদের হিউমিলিটি নিয়ে একটা কথা বলা হয়েছে। সো হিউমিলিটির সাথে আমাদের সবচেয়ে ক্লোজেস্ট ওয়ার্ড কোনটা? এখানে আমরা মডেস্টলি বলতে পারি, তাই না? সো এখানে ডিগ্রি অফ মডেস্টি,
would be the right answer. 32. Regarding the extent of knowledge and take into account dash which may not be the same as our own. Another is appreciation of perspectives. Perspectives এর অন্য একটা সিনোনিম কি হতে পারে? Opinions. So এখানে modesty আমরা এখানে অ্যানসারটা লিখবো না, এদিকে আমরা লিখবো হচ্ছে ডি, যেহেতু এখানে আমাদের ওয়ার্ড না, আমাদেরকে এখানে এক একটা লিস্ট অফ ওয়ার্ডস থেকে লেটারটা বসাতে বলা হয়েছে। সো ডি। 32 এর অ্যান্সার হবে এ। ওকে ওকে 33 তে আমরা আসবো। Which may not be the same as our own. We should also be able to take a broad dash of any situation. এখানে কি বলা হয়েছে? এখানে আমাদেরকে বলা হয়েছে যে আমরা যাতে সবগুলোতে একটা হায়ার ভিউ পয়েন্ট রাখি, an expansive view point, রাইট? এই এক্সপেন্সিভ ভিউ পয়েন্টটা কি? ব্রড ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টের সাথে ক্লোজেস্ট ওয়ার্ড কোনটা? ভিউ। সো দি আনসার ইজ সি, ভিউ অফ এনি সিচুয়েশন। Another key characteristic is being aware of the likelihood of alterations in the way people relate to each other. Grossman also believes that it is better to regard scenarios with blank. Scenarios with what? Scenarios with blank. এখন আমাদের মিলিয়ে দেখতে হবে যে আমাদের প্যাসেজে এই নিয়ে কোনো কিছু বলা আছে কিনা। ওকে, Grossman also believes that it is better to regard scenarios with number 34 blank. ওকে, এখানে আমাকে কি বলা হয়েছে? এখানে হয়তো আমার একটু খুঁজে বের করতে হবে যে গ্রোসম্যান কি নিয়ে বলছে। গ্রোসম্যান সিনারিওস নিয়ে কি বলছে। চলুন আমরা দেখি। confronted with situations like a disagreement and negotiation that require us to take personal stake, Grossman argues that even that we are unable to change the situation, we still can evaluate this experience from different perspectives. সো এখানে কি হচ্ছে? এখানে পার্সপেক্টিভস বা সবকিছু মিলে এখানে আমি কোনটার সাথে রিলেট করতে পারি? অবজেক্টিভিটি। সো এফ ইজ দ্য ক্লোজেস্ট ওয়ার্ড। তারপরে কি? বাই অ্যাভয়েডিং ফার্স্ট পারসন পার্সপেক্টিভ উই ফোকাস মোর অন ব্ল্যাঙ্ক and on other ideas. We interpersonal moral ideas. Where do we focus more on interpersonal ideas such as justice and impartiality? Justice and impartiality. একটু দেখবো আমরা যে জাস্টিস এবং ইম্পার্শিয়ালিটি নিয়ে আমাদের এখানে কোনো শব্দ আছে কিনা। ফেয়ারনেস ইজ এ গুড ওয়ার্ড। সো এখানে বসবে ফেয়ারনেস। ফেয়ারনেস কি হয়? ফেয়ারনেস হচ্ছে জাস্টিস বা ইম্পার্শিয়ালিটি। ঠিক আছে, আমাদের 35 পর্যন্ত এখানে শেষ। চলুন 36 থেকে 40 লাস্ট 5টা আমরা একটু করি। এটা ট্রু ফলস নট গিভেন আমাদের এখানে হচ্ছে একটা কোয়েশ্চেন টাইপ, এবং আমরা এই জায়গাটাতে বের করবো যে স্টেটমেন্টটা কি ইনফরমেশনের সাথে এগ্রি করে, কন্ট্রাডিক্ট করে, নাকি এই সম্পর্কে কোনো ইনফরমেশনই দেয়া নেই। চলুন আমরা আবার রিঅ্যাসেম্বল করে পুরোটা দেখা শুরু করি। স্টুডেন্টস পার্টিসিপেটিং ইন দ্য জব প্রসপেক্টস এক্সপেরিমেন্ট কুড চেঞ্জ ওয়ান অফ দ্য টু পার্সপেক্টিভস টু টেক। প্যারাগ্রাফ 1, 2, 3 তে স্টুডেন্টস নিয়ে কোনো কথা বলা নেই। প্যারাগ্রাফ 4, 5, 6 এও স্টুডেন্টস নিয়ে কোনো কথা বলা নেই। প্যারাগ্রাফ 7, 8, 9, 7-এ কিছু স্টুডেন্টস নিয়ে বা সিনিয়র্স নিয়ে কথা বলা হয়েছে। ঠিক আছে, আমরা তো একটু পড়ি। স্টুডেন্টস পার্টিসিপেটিং ইন দ্য জব প্রসপেক্টস এক্সপেরিমেন্ট কুড চুজ ওয়ান অফ দ্য পার্সপেক্টিভস টু টেক। এখানে কি বলা হয়েছে তাহলে? এখানে বলা হচ্ছে, ফর এক্সাম্পল, in one experiment that took place during the peak of a recent economic recession, graduating college students were asked to reflect on their job prospects. The students were instructed to imagine their career either as if they were a distance observer or before their own eyes as if they were right here. Job prospects নিয়ে কিন্তু এক্সপেরিমেন্টটা করেনি, ক্যারিয়ার পার্সপেক্টিভ নিয়ে কথা বলা হয়েছে। ইমাজিন করতে বলা হয়েছিল যে একজন ডিস্টেন্স অবজারভার হিসেবে ওরা ওদের ক্যারিয়ারটা কিভাবে অবজার্ভ করতো, এবং নিজেদের চোখের সামনে যদি ওদের ক্যারিয়ারটা থাকতো কিভাবে অবজার্ভ করতো। ঠিক সেইভাবে এই অ্যান্সারটা হয়ে যাবে ফলস, বিকজ এটা কন্ট্রাডিক্ট করছে। সেকেন্ড, participants in the couples experiment were aware that they were taking part in a study about wise reasoning. Couples নিয়ে সেকেন্ড প্যারাগ্রাফ 8টাতে কথা বলা হয়েছে। Long romantic relationships were instructed to visualize an unresolved relationship conflict either through the eyes of an outsider or from their own perspective. Participants, they discussed the incident with their partner for 10 minutes, after which they wrote down their thoughts about it. Couples in the other eyes condition were significantly more likely to rely on wise reasoning, recognizing others' perspectives and searching for a compromise compared to the couples in the egocentric condition. So এখানে আমাদেরকে কাপলসের এক্সপেরিমেন্ট নিয়ে কিন্তু এরকম বলেনি যে ওরা অ্যাওয়্যার ছিল। সো এটা হয়ে যাবে কি নট গিভেন। আমাদের 38, in the couples experiment the length of couples relationships had an impact on the result. আমরা কিন্তু এই প্যারাগ্রাফটাতে এমন কোনো ইনফরমেশন পাইনি, সো নট গিভেন। In both experiments, the participants who looked at situations from a detailed for a more detached viewpoint tended to make wiser decisions. In both experiments, participants who looked from a detached viewpoint, তার মানে কি
third person viewpoint tended to make wiser decisions. তাহলে দেখি এখানে কি বলা হয়েছে, couples in the other's eyes of an outsider, recognizing others' perspective and searching for a compromise compared to the couples in the egocentric condition. Egocentric promotes greater focus on others and enables a bigger picture, conceptual view of the experience, affording recognition and intellectual humility and change. তার মানে this answer is true because it is true যে যদি থার্ড পারসন বা ডিট্যাচড ভিউপয়েন্ট থেকে দেখা হয় তাহলে ওয়াইজার ডিসিশনসটা তারাই নেয়। Number 40, last one. Grossman believes that a person's wisdom is determined by their intelligence to only a very limited extent. চলুন পরের প্যারাগ্রাফটাতে চলে যাই। পরের প্যারাগ্রাফে কি বলছে, we might associate wisdom with intelligence, এখানে কিন্তু ইন্টেলিজেন্স নিয়ে বলা হয়েছে, or particularly personality traits, but contradictory word. Research shows only a small positive relationship between wise thinking and crystallized intelligence and the personality traits of openness and agreeableness. It's remarkable how much people can vary in their wisdom from one situation to the another, and how much strong such contextual effects are for understanding the relationship between wise judgment and its social effective outcomes as compared to the generalized traits. ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে যা বলা হচ্ছে এটা কিন্তু স্টেটমেন্টের সাথে এগ্রি করছে, তার মানে দিস স্টেটমেন্ট ইজ ট্রু। দ্যাট এন্ডস আওয়ার প্যাসেজ 3। এখন আমরা ট্রান্সফার করে নিব আমাদের প্রত্যেকটা আনসার। চলুন আমরা খুবই কেয়ারফুলি ট্রান্সফারটা করে নিই। নাম্বার 27 এর অ্যান্সার হচ্ছে বি, 28 এর অ্যান্সার সি, 29 এর অ্যান্সার বি, 30 এর অ্যান্সার ডি, 31 এর অ্যান্সার ডি, 32 এর অ্যান্সার এ, 33 এর অ্যান্সার সি, 34 এর অ্যান্সার এফ, 35 এর অ্যান্সার জি, 36 চলুন একটু দেখে নিই। 36 এর অ্যান্সার হচ্ছে এফ, 37 এনজি, 38 এনজি, 39 টি, 40 টি। এখন আমি যেটা করব, আমি সবগুলো দিয়ে শর্ট করে লিখলাম, আমি এগুলাকে ফুল ফর্মে লিখে ফেলব। ওকে, ফুল ফর্মে লেখার কারণ কি, যেহেতু আমি আগের সবগুলোই হচ্ছে ফুল ফর্মে লিখেছি, আমি এই দুইটাও কোহেসিভ রাখার জন্য ফুল ফর্মেই লিখে ফেলবো। উইথ দ্যাট আমাদের কেমব্রিজ IELTS 16 বুকের সেকেন্ড যে রিডিং টেস্টটা হয়েছে ওইটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আপনার যদি এই মক টেস্ট সলিউশন ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে আরও অ্যাডভান্স টিপস অ্যান্ড টেকনিক্স শিখে আইএলসে আপনার কাঙ্ক্ষিত স্কোরটি পেতে ভর্তি হয়ে যান আমার পূর্ণাঙ্গ আইএলস কোর্সটি পেতে ভিজিট করুন 10minuteschool.com অথবা যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910 নম্বরে।